আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আল্লাহর ইচ্ছায় আপনারা সকলে ভালো আছেন। আজ মহান স্বাধীনতা যুদ্ধের ৫৪তম বছর পেরিয়ে আমরা ৫৫ বছরে পদার্পণ করতেছি। আসতেছে আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার আরও একটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। ১৯৭১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আমরা যে স্বাধীনতার ঢামাডোল পিটিয়ে আমরা হেঁটে যাচ্ছি, জীবন চারণ করে যাচ্ছি, আপনারা নিজেকে একবার প্রশ্ন করুন, প্রকৃত অর্থে কি আপনারা স্বাধীনতা অর্জন করেছেন? যদি আপনারা স্বাধীনতা অর্জন করে থাকেন, তাহলে সেই স্বাধীন বাংলাদেশের আমরা ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল অতিক্রম করে আজ ২৫ সাল আমরা শেষ করে যাচ্ছি। আপনারা নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রকৃত অর্থে স্বাধীন হয়েছেন? আপনি আপনার আর্থিক স্বাধীনতা, আপনার সামাজিক স্বাধীনতা, আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা, আপনার ভৌগোলিক নিরাপত্তা, আপনি কোন জায়গাগুলো থেকে আপনি স্বাধীন হয়েছেন? আপনি কি চান ভারতীয় দোসর, আওয়ামী দোসর এবং বিগত ১৬ মাস যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে আপনাদেরকে উপহার দিতে চাচ্ছে, আপনারা আগামীর বাংলাদেশে কি চান? আপনারা যদি চান একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হোক, আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনার যে সন্তান আজ অর্থ উপার্জনের জন্য প্রবাসী হয়েছে, সে কি নিরাপদে তার প্রবাস জীবন অতিক্রম করতে পারছে কিনা? সে বাংলাদেশ থেকে প্রবাসী জীবনে গিয়ে সে একটি বাংলাদেশের স্বাধীন সার্বভৌম নাগরিক হিসেবে সে তার সুনাম অর্জন করতে পারছে কিনা? আসলে প্রকৃত অর্থে ৫৪ বছরে আমাদের রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রাখেনি। আজকে বাংলাদেশের কৃষক শ্রেণী খাদ্যপণ্য উৎপাদন করে যাচ্ছেন, নিজের মাথার ঘাম ফেলে পরিশ্রম করে বাজারে যখন সে বিক্রি করতে আসে, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আজকের বাংলাদেশের শ্রমিক, শিল্প ইন্ডাস্ট্রির শ্রমিক, গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিক, বিভিন্ন কর্মক্ষেত্রের শ্রমিকরা তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে তাদের অধিকারকে কুক্ষিগত করে যাচ্ছে। আমাদের সমাজের অবস্থা হচ্ছে, আমাদের সড়ক ব্যবস্থায় প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন চলে যাচ্ছে, অথচ এই সড়ক নিরাপদ করার জন্য আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় রয়েছে। তারপরেও আমাদের নাগরিকগণ রাষ্ট্রে নিরাপদে যাতায়াত করতে পারতেছে না। আমাদের পানি ব্যবস্থাপনা আগামী গ্রীষ্মকালীন সময়ে বাংলাদেশের একটি অংশ মরুভূমিতে পরিণত হয়। গভীর নলকূপ খনন করার পরেও আমরা পানি পাচ্ছি না। কেন পাচ্ছি না জানেন? ভারতীয় আগ্রাসনের কারণে আমাদের নদীর বাঁধ দিয়ে আমাদের পানি ব্যবস্থাকে দুর্বিষহ করে তুলে যাচ্ছে। আমাদের মিঠা পানির উৎসগুলোকে তারা বাধাগ্রস্ত করে যাচ্ছে। লবণাক্ত পানির কারণে কৃষকের জমিনে সঠিক উৎপাদন ব্যবস্থা হচ্ছে না। ঢাকা শহরের চতুর্পাশে যে নদীগুলো রয়েছে, প্রত্যেকটা নদী দূষণে অবস্থা খুবই নাকাল হয়ে যাচ্ছে। আজকে শহর জীবন, গ্রাম জীবন ময়লা আবর্জনায় বাগাড় হয়ে যাচ্ছে। আমি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সন্তান হিসেবে আমি আমাদের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাবাসীকে আহ্বান করব, আপনি আপনার উপজেলাকে একটি নিরাপদ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সৎ, কর্মঠ, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নির্বাচিত করবেন। আমি আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে ঈগল প্রতীকে নোয়াখালী জেলা, বেগমগঞ্জ উপজেলা এবং নোয়াখালী ৩ আসনে এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমার বাংলাদেশ পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার,
আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবি পার্টি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধান করার জন্য পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। আমরা বাংলাদেশের প্রতিটি সমস্যাকে সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উদীয়মান তরুণ আইনজীবী ও ব্যারিস্টারগণ বাংলাদেশের বিচার অঙ্গনকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য একটি উত্তম বিচার ব্যবস্থাপনার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সুকৌশলী ও প্রকৌশলীগণ বাংলাদেশের অবকাঠামো নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছেন। আমরা চাই আমাদের বাংলাদেশের নাগরিকগণ 1971 সালের স্বাধীনতা সুফল ভোগ করতে পারেননি। 2024 সালের জুলাই বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ, জেন জির যে বাংলাদেশ, তরুণ প্রজন্মের যে বাংলাদেশ, ছাত্র ও যুবকদের যে বাংলাদেশ, এটি একটি সাম্য, মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব। বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে, আমরা সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বাংলাদেশ জনবহুল দেশ, বাংলাদেশের ভৌগোলিক সীমানা অতি সীমিত। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের তুলনায় বাংলাদেশ অনেক দিকে এগিয়ে। বাংলাদেশের জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে, একটি সমৃদ্ধ দেশ হিসেবে উপস্থাপন করতে পারব। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরও কিছু প্রশ্ন করতে চাই। যারা বাংলাদেশকে একটি দুর্নীতি চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আপনারা কি আবার সেখানে ফেরত যেতে চাচ্ছেন? আপনারা 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কুক্ষিগত করেছে, গুম, খুন, হত্যা, রাহাজানির মাধ্যমে একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র আপনাদের সামনে উপস্থাপন করেছে, আপনারা কি সেখানে আবার ফেরত যেতে চান? যারা ধর্মীয় স্বাধীনতাকে কুক্ষিত করে ধর্মকে উগ্রবাদ, সন্ত্রাসী, মৌলবাদী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যারা অবাধ স্বাধীনভাবে ধর্ম পালনে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, যারা তারাবির নামাজরত অবস্থায় শিশুদেরকে, নারীদেরকে জঙ্গি আখ্যায়িত করে গ্রেপ্তার করেছিল, যারা কোরআনকে অবমাননা করেছিল, যারা একটি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্রকে স্বীকৃতি না দিয়ে যারা ধর্ম পালনে উৎসুক জনতাকে মৌলবাদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আপনারা কি আবার তাদেরকে ফেরত চান? যারা এখনো বলে যাচ্ছে আমরা শরিয়া কি জিনিস, শরিয়া বুঝি না, যারা ধর্মকে এখনো অবমাননা করে কথা বলে, যারা বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ না নিয়ে নিজেদের দলীয় গুঞ্জনকে, নিজেদের দলীয় বাটোয়ারাকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা নাগরিকের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে না, আপনারা কি সেটাই চান? যারা বাংলাদেশের নাগরিককে নাগরিক মর্যাদা না দিয়ে বাংলাদেশের নাগরিকের সাথে টাল বাহানা করে যাচ্ছে, ছাত্রতার অংশ নিচ্ছে, তাদেরকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? সিদ্ধান্ত আপনাদের। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক চৌকস সেনাবাহিনীকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য চেষ্টা করেছিল। তারা 5ই মে 2013 সালে ইসলামী মূল্যবোধের হেফাজতে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার মধ্য দিয়ে যে আন্দোলন শুরু করে দিয়েছিল, আজ সেই হেফাজতে ইসলামের আলেম সমাজ কি সেটা ভুলে গেছেন? তারা এখনো ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠিত না করে তারা আবারও বিভাজনের রাজনীতিতে উজ্জীবিত হচ্ছে। তারা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সম্পদকে সুষম ব্যবহারের জন্য প্রস্তুত না করে একটি
দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র পরিণত করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। আসলে তাদের উদ্দেশ্য কি? তারা চায় না বাংলাদেশের তরুণ সমাজ নেতৃত্ব দিক। তারা চায় বাংলাদেশের তরুণ সমাজকে গোলামের জিঞ্জিরে শিকল পরাতে। তারা বাংলাদেশকে বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত না করে তারা বিদেশে শ্রমশক্তি রপ্তানি করে বাংলাদেশকে একটি গোলাম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে আপনাদের স্বাধীন চেতা মনোভাবকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি নোয়াখালী ৩ আসন থেকে নির্বাচন প্রত্যাশী। আপনারা জানেন আমার বাংলাদেশ পার্টি একটি নতুন পার্টি। এই পার্টির না আছে কোনো হাটবাজার ইজারা, না আছে কোনো চাঁদাবাজির ব্যবস্থা, না আছে কোনো শিল্প ফ্যাক্টরিকে থ্রেট দিয়ে টাকা ইনকাম করার কোনো ব্যবস্থা। আমাদের না আছে কোনো ভোট ভাণ্ডার। আমরা আপনাদের কাছে ভোট প্রত্যাশী, আপনাদের সহযোগিতা প্রত্যাশী। আপনাদের অনুদানের মাধ্যমে আমরা আগামী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে পারব। আপনারা জানেন নির্বাচন কেন্দ্রিক কালো টাকার ছড়াছড়ি। এবি পার্টির পক্ষে কোনো প্রার্থী কালো টাকার মালিক নেই। তারা কালো টাকাকে বয়কট করে। আপনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব। আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার আমানত আপনার জন্য সুষমভাবে আমরা বন্টন করব। আর যদি আমাদেরকে টাকা লগ্নি করতে হয়, যারা টাকা বিনিয়োগ করে আপনার কাছ থেকে ভোট টাকা দিয়ে কিনে নেবে, তাহলে মনে রাখবেন আপনি একদিনের জন্য 500 টাকা 1000 টাকা পাবেন, পুরো 5 বছর আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। আপনি আপনার টাকা দিয়ে আপনার নেতা নির্বাচন করুন। যেই নেতা সুখে দুঃখে বিপদে আপনার পাশে দাঁড়াবে, আপনার রাষ্ট্রকে আপনার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে। নোয়াখালী 3 আসন সহ সারা বাংলাদেশের প্রতিটি সংসদ সদস্য প্রার্থীগণ আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছে। আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা, আপনাদের মানসিক সহযোগিতা, আপনাদের শারীরিক পরিশ্রমের মাধ্যমে এবি পার্টিকে নির্বাচিত করুন এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হন। আজ যদি আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন, আপনি সঠিক নেতা নির্বাচনে ব্যর্থ হন, মনে রাখবেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে তারা জুলাই বিপ্লবীদেরকে যেভাবে হত্যা করার নেশায় উঠে পড়ে লেগেছে। কারা আমাদের শহীদ ওসমান বিন হাদি ভাইকে হত্যা করেছে, আমরা তার সুস্পষ্ট প্রমাণ এবং বিচার চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ আন্দোলন চালিয়ে যাব। শরীফ ওসমান বিন হাদি ভাই সহ সারা বাংলাদেশের জুলাই বিপ্লবীদেরকে নিরাপদ জীবন যাপন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করার জন্য আহ্বান জানাব। যদি আপনারা জুলাই বিপ্লবীদেরকে সুনির্দিষ্টভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নিন। আপনাদের মতো উপদেষ্টা পরিষদ যেমনি বাংলাদেশের নাগরিকগণ গঠন করেছে, ঠিক বাংলাদেশের নাগরিকগণ আবার ঐক্যবদ্ধ হয়ে আপনাদের উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে একটি জুলাই বিপ্লবী রাষ্ট্র গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যদি আপনারা জুলাই শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের আসামিদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন, ন্যায় বিচার করতে ব্যর্থ হন, নাগরিকগণ আবার ফুঁসে উঠবে 26-এর আন্দোলনের মতো 26-এ আবারও আন্দোলনের ডাক দিবে আপনাদের বিরুদ্ধে। যেভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের পরবর্তী মুক্তিযোদ্ধাদেরকে তারা হত্যা করেছিল, ঠিক একইভাবে আপনার সন্তানকে, আপনার ভাইকে তারা হত্যা করার জন্য নিশানা তৈরি করে যাচ্ছে। এখনই আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনার সন্তানকে রক্ষা করার জন্য, আপনার ভাইকে রক্ষা করার জন্য, আপনার রাষ্ট্রকে নিরাপদ করার জন্য, আপনার অধিকার নিশ্চিত করার জন্য, আপনার অর্থ, আপনার শ্রম, আপনার মেধাকে বিনিয়োগ করে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসুন। আপনারা জানেন শরীফ ওসমান বিন হাদিকে
হত্যা করা হয়েছে, শ্রমিক অঙ্গনের বড় নেতাকে হত্যা করা হয়েছে। তারা সারা বাংলাদেশে জুলাই বিপ্লবীদেরকে হত্যা করার জন্য নিশানা করে এগিয়ে যাচ্ছে। কারা আমাদের জুলাই বিপ্লবীদেরকে হত্যা করার জন্য নিশানা তৈরি করছে? জুলাই বিপ্লবীরা কাদের জন্য আতঙ্ক? আপনারা একটু চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন। এর জন্য কি শুধু ভারতীয় এজেন্ডা দায়ী? এর জন্য কি শুধু আওয়ামী লীগ দায়ী? এর জন্য আরো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলসমূহ দায়ী। প্রতিদ্বন্দ্বী দলসমূহের কাছে ওসমান বিন হাদিরা একটি আতঙ্ক, জুলাই বিপ্লবীরা একটি আতঙ্ক। যদি তারা জুলাই বিপ্লবীদেরকে থামিয়ে দিতে পারে, তাহলে তারা নির্বিঘ্নে 2026 সালে নির্বাচিত হয়ে একটি লুটেরা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারবে। যে অন্যায় করেছে, যে অপকর্ম করেছে, 17 বছর পরে কি সেটা জমজম কূপের পানির মতো পবিত্র হয়ে গেছে? তাদের অন্যায়গুলোকে আপনারা চিহ্নিত করে তাদের সামনে তুলে ধরুন। 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য তারা নির্বাচন ব্যতীত আপনার অধিকারের জন্য কি ভূমিকা রেখেছে আপনারা তাদেরকে প্রশ্ন করুন। তারা আসছে আপনার কাছে ভোটের জন্য, প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে, আপনারা আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে এটা দেব সেটা দেব। আসলে তারা নির্বাচনের পরে আপনাকে কিছুই দিবে না, আপনার নাগরিক অধিকারও তারা নিশ্চিত করবে না, আপনার সন্তানকে জুলাই বিপ্লবী হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বিপ্লবী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে না। তারা জুলাই সংস্কার আন্দোলনের জুলাই ঘোষণাপত্রকে তারা স্বীকার করে না। তারা মানবে কি মানবে না এটা নিয়েও তারা দুরাশার মধ্যে রয়ে গেছে। তারা নির্বাচিত হলে জুলাই ঘোষণাপত্রকেও তারা সরে ফেলে দিতে পারে। তারা 72-এর সংবিধানে ফিরে যেতে চায়। 72-এর সংবিধান এতই যদি উন্নত মতো, তাহলে 15 বছর আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হতেন না। আপনার অধিকার কক্ষিগত করা হয়েছিল 72-এর সংবিধানের মাধ্যমে। আমরা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামরত থাকব। শরীফ ওসমান বিন হাদি ভাই আজ আমাদের মাঝে নেই। তিনি দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে এক অন্যতম যোদ্ধা হিসেবে পরিণত হয়েছেন, যিনি জুলাই মঞ্চের মাধ্যমে ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য, আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য যে আন্দোলনে সোচ্চার হয়েছিলেন। আপনারা আসেন, সম্মিলিতভাবে আমরা সেই ফ্যাসিবাদকে সমূলে বিলুপ্তি করার জন্য অংশগ্রহণ করি। শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে যে জাগরণ তৈরি করেছিলেন, ঠিক একই জাগরণ তৈরি করেছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মাধ্য দিয়ে আমরা যে চেতনায় উজ্জীবিত হয়ে আমরা 1947 সালে দেশ বিভাজন আন্দোলন সংগঠিত হয়েছিল, যে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমরা উজ্জীবিত হয়েছিলাম। আজ সেই একই রকম উজ্জীবিত চেতনার মধ্যে আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই অগ্রসর হয়েছিলেন। কারা আমাদের শহীদ ওসমান বিন হাদি ভাইকে হত্যা করার জন্য নিশানা করেছিল? অন্তর্বর্তীকালীন সরকার কেন এখনো তাদের খুনিদেরকে গ্রেফতার করতে পারেনি? কারা আমাদের ওসমান বিন হাদি ভাইকে হত্যা করার জন্য নিশানা করেছিল? আপনারা সেটা ভালো করে জানেন। তিনি যে আন্দোলনের সূচনা করেছিলেন ইনকিলাব মঞ্চের মাধ্যমে, যিনি সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে একত্রিত করতে চেয়েছিলেন, যে তরুণ সমাজ আজ উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে একত্রিত হয়ে জুলাই বিপ্লবকে ধারণ করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাচ্ছে। আজ যদি আমরা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের বিচার স্পষ্ট করতে না পারি, আমরা ওসমান বিন হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে রাষ্ট্রের সাথে, আগামী প্রজন্মের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। ইনকিলাব জিন্দাবাদ। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।